হাতে দুদিন সময় পেতেই সপ্তাহের ক্লান্তি দূর করতে আমরা পাড়ি দিলাম বকখালির উদ্দেশ্যে। 4টে মাছ ভাজা নিয়েছি। কাঁকড়া কত করে? বকখালি পৌঁছানোর সবচেয়ে সহজ মাধ্যম হলো ট্রেন। সকাল 7:14 নামখানাগামী নামখানা লোকাল ধরবো বলে আমরা পৌঁছে গেলাম যাদবপুর স্টেশনে। ঠিক 7:14 থেকে শিয়ালদা থেকে ট্রেন ছাড়ছে, নামখানা আমাদের পৌঁছে দিচ্ছে সকাল 10:08। দারুণ বানিয়েছে আলুর দমটা, তাই জন্যই বললাম যে খেতে হবে। আর খাবো না। যাদবপুর স্টেশন থেকে সকালের ব্রেকফাস্ট সেরে আমরা উঠে পড়লাম ট্রেনে। সন্ধ্যা হয়নি, এখন সবে সকাল 10টা বাজে সবে। শিয়ালদা থেকে নামখানা ও নামখানা থেকে শিয়ালদা পৌঁছানোর সম্পূর্ণ ট্রেনের ডিটেলস আমি ভিডিওতে দিয়ে রাখলাম। আপনারা চাইলে বাসে করেও যেতে পারেন বকখালি। বাসে করে বকখালি পৌঁছানোর সম্পূর্ণ ডিটেলস আমি আগের ভিডিওতে দিয়ে রেখেছি। এখন ঘড়িতে ঠিক সকাল 10:12 আমরা নেমে গেছি নামখানা স্টেশনে। এখান থেকে আমরা টোটো বা ভ্যান করে চলে যাব বকখালির উদ্দেশ্যে। তো এই আমরা রেডি, এই আমাদের এবার ট্রিপ স্টার্ট হবে। উই আর ভেরি এক্সাইটেড, খুব ভালো লাগছে। ওইদিকে অনেক টোটো দাঁড়িয়ে আছে। পুরো রিজার্ভ করে নিচ্ছি টোটোটা। 300 টাকায় বকখালি নামখানা স্টেশন থেকে আমাদেরকে পৌঁছে দেবে। 10:27 বাজে, তো 11:30 নাগাদ আমাদের বকখালি পৌঁছে যাওয়ার কথা। টোটো আমাদের পৌঁছে দিল বকখালিতে। এখন আমরা বকখালিতে দাঁড়িয়ে আছি। এখানে আমরা কোনো রুম বুক করে আসিনি, এখান থেকেই আমরা এখন হোটেল বুক করব। আমরা দেখলাম হোটেল শ্রীগুরুতে গেছিলাম, ওদের রুম তারিফ বললো নন এসি রুম, বললো 1350 টাকা করে গিজার নিয়ে। আর আমরা হোটেল বলাকাতেও কথা বললাম, ওরা আমাদের বললো নন এসি রুম 1500 আর 1700। 1500 রুমটা কম করে 1400-তে হয়ে যাবে। তো আর একটা আমরা এখন দেখছি, এটার নাম হচ্ছে হোটেল সমুদ্র নীল। তো সেই হোটেলে এখন দেখতে গেছে ভালো কিনা রুমগুলো, আর কত রুম রেন্ট দেখে তারপর আমরা ডিসাইড করবো আমরা ফাইনালি কোথায় থাকবো। তো ফাইনালি আমরা ঠিক করে ফেলেছি আমরা কোথায় থাকবো বকখালিতে, সেটা হচ্ছে বলাকা লজ। রুম নাম্বার আমাদের 311। দাদা একটু ওয়াইফাইটা কানেকশন দিয়ে দেবেন আমাদেরকে, ঠিক আছে? জুতো পরে ঢুকছি। টিভি চলে? টিভি কি ওয়ার্কিং? টিভি চলে, আচ্ছা ঠিক আছে। এই একটা মিরর আছে। এখানে দুটো চেয়ার, একটা টেবিল রয়েছে। এই হলো ওয়াশরুম, একটা বেসিন আছে এখানেও একটা আয়না আছে, এখানে গিজার আছে। এরা আবার এখান থেকে এইটা প্রোভাইড করেছে আমাদেরকে, টাওয়েল। একদম মেন রাস্তার সামনেই এই হোটেল, আর পাশেই রয়েছে বাজার। গরম গরম কফি চলে এসছে। হোটেলে ফ্রেশ হয়ে আমরা দুপুরের লাঞ্চ সেরে ফেললাম। 4টে মাছ ভাজা নিয়েছি। এখানে রয়েছে ভাত, পাঁপড়, পমফ্রেট মাছ, এটা একটা তরকারি দিয়েছে, আবার কাতলা মাছের ঝাল। এটা কি মাছ ভাজা আছে? এটা কি মাছ? এটা কাতলা মাছের মনে হয়, ভেটকি মাছ। ও এটা ভেটকি মাছের, আচ্ছা ভেটকি মাছের ঝাল, আর ওটা হচ্ছে আলু ভাজা। তো ওরা ঘরেতেই সার্ভ করে দিয়েছে। আর এখানে ডালও রয়েছে। দেখে তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। এবার স্বাদটা না খেলে বোঝা যাবে না। খাবারের ব্যাপারটা সত্যি খুব ভালো, খুব রিজনেবল। দুপুরের লাঞ্চ সেরে বিকেল হতেই আমরা একটা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম ফ্রেজারগঞ্জ ঘুরতে। এই দাদা আমাদের নিয়ে এলো ফ্রেজারগঞ্জে, পর 130 টাকায় রাজি হয়েছে।
ফ্রেজারগঞ্জে আমাদেরকে নিয়ে এলো। আমরা এখন ফ্রেজারগঞ্জটা দেখছি, বাট বড্ড নোংরা দেখতে পাচ্ছেন। সামনে অনেক প্লাস্টিক পড়ে আছে, ইট প্লাস্টিক ভর্তি, বাট ভালো লাগছে। সমুদ্রটাকে কাছ থেকে দেখতে পাচ্ছি, যেটা বকখালিতে সাধারণত দেখা যায় না। ওই বাড়িটা হ্যাঁ, স্যার ফ্রেজার বাড়ি ছিল, তার নামে যার নামে এই জায়গাটার নাম। এখানে শুটকি মাছের মারাত্মক গন্ধ, চারিদিকে শুধু শুটকি মাছের গন্ধ। যারা অভ্যস্ত নয় এই গন্ধটা নিতে, যেমন আমি, ভীষণ গন্ধ লাগছে। সমুদ্রের সামনে দাঁড়িয়ে সানসেটটাকে পুরোপুরি উপভোগ করলাম আমরা এখান থেকে, ফ্রেজারগঞ্জ থেকে। এরপর আমরা পৌঁছে গেলাম বকখালি সি বিচে। এখানে অনেক রকমের মাছ পাওয়া যাচ্ছে। কাঁকড়া কত করে? কাঁকড়া ওই যে দিদি দেখছেন, 100 টাকা। আর লটিয়া মাছের কি এটা? পমফ্রেট কত করে? 50 টাকা পিস। আর ওটা কত পিস বড়গুলো? 200 টাকা পিস। আচ্ছা, এখন বাজে সকাল 7:40। আমি আর প্রদীপ্তা দিয়ে বেরিয়ে পড়েছি, দুজন ভোজন রসিক মানুষ বেরিয়ে পড়েছি বাজারের সন্ধানে। বাজার মানে আজকে আমাদের ইচ্ছা আছে ইলিশ কিনে রান্না করতে দেবার। ইলিশ আমরা ভালো পেলাম না, ইলিশ খাওয়ার ইচ্ছাতেই এসেছি। হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে কিছুদিন আগেই এসেছিল। হ্যাঁ হ্যাঁ ভুল দেখেন। 1200 টাকা নেবো, এর কম হবে না। দিয়ে দাও, কাটবো, কেটে হোটেলে দেবো। মানুষের উপরে হেয়ার করবেন না, 1000 টাকার কমে আমি দেবো না। আপনি বলে দিচ্ছি, দেখুন উনি আমার পুরনো লোক। আচ্ছা, উনি আমার অনেক পুরনো লোক। চেনেন? চিনি মানে উনি এলে আমার কাছে মাছ নাই। প্রদীপ্তাদের সবাই চেনে নাকি গো তোমাকে এখানে? কেন কেন? পুরোনো পাপি তো। দুপুরের লাঞ্চ হবে। 1 কিলো চিংড়ি আছে, 950 মতন চিংড়ি আছে। ঝাল ঝাল করে কষা করে সর্ষে বাটা। টকটা যেন কম করে নাই করো, ঝাল করে করবে, বেশ ভালো করে ঝাল দিবে। এই বনশ্রী হোটেলে আমরা আমাদের লাঞ্চ তৈরি করতে দিলাম। সর্ষে ইলিশ তৈরি করতে দিয়েছি আর চিংড়ি মাছের মালাইকারি তৈরি করতে দিয়েছি। সময় মতো আমাদের লাঞ্চ চলে এলো। দুপুরের লাঞ্চ সেরে আমরা একটা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম হেনরি আইল্যান্ড ও কার্গিল বিচ ঘুরতে। এগুলো পুরো ম্যানগ্রোভস তো। এখন বাজে ঠিক বিকেল 4:10। আমরা পৌঁছে গেছি হেনরি আইল্যান্ডে। হেনরি আইল্যান্ড যাওয়ার পথ, দুদিকে গাছ আর মধ্যখানে রাস্তা। টোটো যেখানে থামায় সেখান থেকে বেশ খানিকটা রাস্তা হেঁটে তবেই সমুদ্রের কাছে পৌঁছানো যাবে। রাস্তার দুধারে সবুজের সমারোহ আর মধ্যখানে রাস্তা। রোদের তেজ কম থাকলে কিন্তু রাস্তাটা বেশ উপভোগ্য। হেনরি আইল্যান্ড থেকে আমরা সোজা পৌঁছে গেলাম কার্গিল বিচে। বকখালিতে সমুদ্রকে কাছ থেকে উপভোগ করার আদর্শ জায়গা এই কার্গিল সি বিচ।
কার্গিল সি বিচ থেকে সূর্যাস্ত সত্যিই অভূতপূর্ব লাগে, তাই সম্ভব হলে আপনারা অবশ্যই সূর্যাস্তের সময় কার্গিল বিচে আসবেন। পরের দিন আমাদের বাড়ি ফেরার পালা, তাই এইবারের মতো শেষবার আমরা বকখালির সমুদ্রকে কাছ থেকে দেখতে পৌঁছে গেছিলাম বকখালি সি বিচে। ভীষণ ভীষণ রোদের তেজ। বকখালির এই সি বিচ সন্ধেবেলা নানান দোকান ও মেলাতে জমজমাট হয়ে থাকে, কিন্তু সকালে এখানে দেখার বলতে কিছুই নেই। অনেক দূরে দেখা যাচ্ছে সমুদ্র, বিশাল দূরে। অত দূর হাঁটার ইচ্ছে নেই এই রোদেতে, তবে যাওয়াই যায়। আর একটু সকালে ভোর ভোর এলে কিন্তু রোদের তেজটা একটু কম থাকে, আর ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে ওইখানে পৌঁছে যাওয়াই যায়। এখানে বলে রাখি, বকখালি ঘুরতে গেলে আপনারা অবশ্যই বনদেবীর মন্দির ঘুরে দেখবেন। সি বিচের ধারেই রয়েছে এই মন্দির। বনদেবীর মন্দির সংক্রান্ত সব রকম ডিটেলস আমি আগের ভিডিওতে দিয়ে রেখেছি, যার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিলাম। দুপুরের মধ্যাহ্নভোজ সেরে আমরা একটা টোটো নিয়ে চলে গেলাম নামখানা স্টেশনে। নামখানা স্টেশন থেকে আমরা এখন পাড়ি দেব শিয়ালদার উদ্দেশ্যে। এবারের মতো বকখালি ভ্রমণ আমাদের এখানেই সমাপ্ত হলো। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।